গুড মর্নিং বন্ধুরা। দারিংবাড়ি টু গোপালপুরের আজকে হলো আমাদের চতুর্থ ও শেষ দিন। তো গোপালপুর সম্বন্ধে একটু জানতে হবে গোপালপুরের একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। সেটা হচ্ছে উড়িষ্যার গঞ্জাম জেলার একটি জনপ্রিয় সমুদ্র সৈকত হলো এই গোপালপুর অংশী, অতীতে যেটা পোর্ট অফ পালোর নামে পরিচিত ছিল। আজকেই সেটা হয়েছে গোপালপুর অংশী, যার অন্তহীন নীল জলের ঢেউ নিয়ে হাজির সব সময়। প্রাচীনকালে গোপালপুর কলিঙ্গ নাবিকদের একটা বন্দরও ছিল। গোপালপুরে প্রথম আধুনিক, সম্ভবত দেশে প্রথম বিচ রিসর্ট তৈরি হয়, যা বর্তমানে মেফেয়ার পাম বিচ রিসর্ট নামে পরিচিত। এটি 1914 সালে তৈরি হয়েছিল। গোপালপুর সম্বন্ধে বলতে গেলে বলতে হয় সব থেকে ক্লিনেস্ট বিচ অব দ্য ওড়িশা। গোপালপুর বিচ কিন্তু পুরী বা দীঘার মতন এত জনবহুল নয়, তবে বাঁধানো সি বিচটি দেখতে বা বসতে সন্ধ্যের পরে কিন্তু দারুণ লাগবে। উড়িষ্যার গোপালপুর হলো সমুদ্র তীরে অবস্থিত গঞ্জাম জেলার একটি ছোট শহর। ব্রহ্মপুর থেকে মাত্র 16 কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে 170 কিলোমিটার দূরে হলো এই গোপালপুর অবস্থিত। রম্ভা কালিকা টেম্পল, বারকুল, তাম্পারা লেক, চিল্কা লেক, মাউথ অফ সি বা সি মাউথ, এগুলো আমরা স্কিপ করেছি, কেন কি আমরা পুরী ট্যুরের সময় এগুলো সবই দেখে নিয়েছিলাম। কলকাতা থেকে 610 কিলোমিটার, 8 থেকে 9 ঘন্টা লাগে। করমণ্ডল, ফলকনামা, হাওড়া চেন্নাই মেল, হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস, এই সব ট্রেনগুলো কিন্তু ব্রহ্মপুর স্টেশনে আসে। এখানকার লাইট হাউসটাও খুবই গুরুত্বপূর্ণ। লাইট হাউস সম্বন্ধে গতকালকের ভিডিওতেই আমি বলে দিয়েছি। তো দেখুন, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চা বিস্কুট হালকা টিফিন খেয়ে তিনজনেই চলে এসেছি সমুদ্রের কাছে। যদিও রোদ অনেক, তো আমরা সমুদ্রে স্নান করব না, একটু হাঁটাহাঁটি করছি, পা ভিজাচ্ছি, একটু ঘোরাঘুরি করব, আর এখানে যে ডাব আছে সেই ডাব খেয়ে আমরা চলে যাব। গোপালপুর বিচ অনেক ক্লিন হলেও এটা নির্জন সমুদ্র সৈকতের মধ্যে পড়ে। আর গোপালপুর সমুদ্র কিন্তু প্রচণ্ড স্রোত ও চোরাবালিতে ভরপুর। যদি কেউ সমুদ্রে নামেন তো নিজেদের রিস্কেই নামবেন বা সাবধানতা অবলম্বন করে নামবেন। সমুদ্র সৈকতে এসছি আর ছবি তুলবো না সেটা তো হয় না, তো ছেলে সেলফি তুলে নিচ্ছে, নিজের তুললো, আমাদের সঙ্গে তুললো। এইভাবে আমরা কয়েকটা ছবি তুলে তারপরে আমরা ডাব খাবো। এরপর ডাবওয়ালার আসনটা আমার হাজবেন্ড সংগ্রহ করে নিয়েছে, তো তার চেয়ারে বসে আছে। সেই ডাব বিক্রি করবে কিনা বুঝতে পারছি না, তো এখান থেকেই আমরা ডাব খেলাম। তারপরে আসার পথে এরকম আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিমটা কিন্তু দারুণ। তো আর ছেলেও ওঠার আগে সমুদ্রের পাড়ে সেলফি তুললো। তারপরে আমরা আইসক্রিম আর কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে স্নান করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, কেন কি আমরা আজকে লাঞ্চ করব মেফেয়ার পাম বিচ রিসর্টে। আমরা লাঞ্চটা করেই তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব। যদিও আমরা রম্ভা, কালিকা টেম্পল, বরকুল, তাম্পারা লেক, চিল্কা লেক অনেক কিছু আমরা বাদ দিয়ে দিচ্ছি, সোজা চলে যাব তারাতারিণী মন্দিরে বা তারাতারিণী টেম্পলে। তো দেখুন, আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চের জন্য চলে আসলাম মেফেয়ার প্লাম বিচ রিসর্টে। এইটা আজকে ছেলেই খাওয়াচ্ছে আমাদের লাঞ্চটা। তো আমরা আস্তে আস্তে এই মেফেয়ার হোটেলে ঢুকছি। ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো, যেদিকেই চোখ যায় সবুজে সবুজ। ছবি তুলছি, ছেলের বাবা ছেলেকে কিছু একটা বোঝাচ্ছে। তারপরে আস্তে আস্তে আমরা হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। বিশাল বড় এরিয়া নিয়ে এই বিচ রিসর্টটা। 1914 সালে তৈরি হয় এই বিচ রিসর্টটা। গোপালপুরে প্রথম আধুনিক, সম্ভবত দেশের প্রথম বিচ রিসর্ট হলো এই মেফেয়ার পাম বিচ রিসর্ট। এখানে অনেক গুণীমানী ব্যক্তি এসছেন, তাদের ছবিও কিছু তুললাম। আর পুরো রিসর্টটা ঘুরে দেখছি, প্রথমে একদম মন জুড়িয়ে গেল। আমাদের মতো সাধারণ মধ্যবিত্তের কাছে এরকম রিসর্টে থাকাটা বিলাসিতা ছাড়া কিছুই নয়। ওয়ান নাইট এখানে স্টে করার জন্য লাগে মোটামুটি 10,000 টাকা থেকে শুরু, এছাড়া আলাদা ফুডিং আরও অন্য কিছু। তো যাই হোক, শুধু আমরা খাওয়ার জন্যই এসেছিলাম। তো আমি লোক সামলাতে না পেরে পুরো বিচটা একটু ঘুরে নিলাম ওদের পারমিশন নিয়ে। তারপরে কয়েকটা ছবিও তুললাম। এত সুন্দর জায়গা আছে, ছেড়ে আমার খেতে যাওয়ার একদম ইচ্ছেই করছিল না। আর দেখুন কি ক্লিন, আর একদম এই গেট থেকে নেমে গেলেই সমুদ্র, আর সমুদ্র সৈকতটাও একদম এরা ঝা চকচকে করে রেখেছে।
যেহেতু এদের পার্সোনাল বেচ, তো এখানে আমি বেশ কয়েকটা ছবি তুললাম, তারপরে আবার চলে আসলাম আমাদের খাবার জন্য। তো কেন কি আমাদের লাঞ্চ করেই বেরিয়ে যেতে হবে, ড্রাইভার দাদা অপেক্ষা করছেন, কেন কি তাড়াতাড়ি টেম্পল দেখে আমাদের ট্রেনের টাইম হয়ে যাবে, সেই জন্য বেশিক্ষণ দেরি করা যাবে না। তো এইভাবে পুরো রিসর্টটা একবার ছবি তুলে নিলাম। এটা হলো রিসেপশন রুম। তো পুরো ছবি তুলে নিয়ে তারপরে আমরা চলে যাব খাবার জন্য। এর খাবারটা কিন্তু দারুণ। সাধারণত গোপালপুর বা ব্রহ্মপুরে বা দারিংবাড়িতে খুব একটা ভালো খাবার কিন্তু বন্দোবস্ত নেই, আপনাদের বলে দিচ্ছি। আমার সঙ্গে প্রচুর ড্রাই ফ্রুটস খাবার দাবার ছিল বলে ম্যানেজ করতে পেরেছি, কিন্তু খাবার দাবার জানি না এদের কেমন, মানে দেখেই আপনাদের খুব একটা ভক্তি আসবে না, ওই জন্য আমি অনেক ড্রাই খাবার নিয়ে নিয়েছিলাম। আর আজকের খাবারটা বলতে গেলে জাস্ট অসাধারণ। আর যেটা মাটন কারি নিয়েছিলাম আমরা লাঞ্চে, সেটা তো এত সফট আর এত টেস্টি হয়েছিল, সেটা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে বাড়িতে রান্না করা মাটন কারি খাচ্ছি। তো ছেলেও ঘুরে ঘুরে সমস্ত জায়গা দেখছে। এখানে মন্ত্রী জওহরলাল নেহেরু থেকে, ইন্দিরা গান্ধী থেকে আরও অনেক বিশিষ্ট অতিথিরা এখানে এসছেন বা থেকেছেন, আমি অত ডিটেইলে জানি না। তো এখানকার অনেক ছবি আছে, আমরা বেশিক্ষণ টাইম দিতে পারলাম না, না হলে আরও ডিটেইলে হয়তো আপনাদের জানাতে পারতাম। খুব সুন্দর করে এটা সাজানো। তো এই জায়গাটা, এটা ফোয়ারা, কিন্তু আমার এত ভালো লাগছে যে আমি এখানে 2-3বার ছবি তুললাম। তো এটা এখন বন্ধ আছে, হয়তো রাত্রেবেলা লাইট অ্যান্ড সাউন্ড সবই হয়, জানি না। এখানেও একটা সিটিং এরিয়া আছে, এখানেও বসে সুন্দর গল্প আড্ডা খাওয়া দাওয়া সবই চলে। আর এইটা দেখুন, বাইরের দিক থেকে দেখা যাচ্ছে পুরো হোটেলটা। তো সবকটা রুমই একদম সি ফেসিং, আর বিশাল লন, এখানে বড় বড় কচ্ছপ করে রেখেছে, ঘাসগুলো খুব ক্লিন, খুবই শান্তির জায়গা। আর এই বললাম না, এই রিসর্টটা এইখানে ছেড়ে আমার একদম এই পোর্শনটা ছেড়ে একদম খাবার জন্য আসতেই ইচ্ছে হচ্ছিল না। তো ছেলে বলল দেরি হয়ে যাবে, সেই জন্য চলে আসতেই হলো। এরপরে আমরা সোজাসুজি চলে গেলাম খাবারের জায়গায়। ওরাই বলে দিল কোথায় বসতে হবে। তো একটু ঘোরাঘুরি করে বেশ আমার পছন্দসই জায়গাতেই একটা কর্নার করে বসিয়ে দিল। তারপরে বসার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম একদম গরম মচমচে 2-3 রকমের পাঁপড়। তো সাবুর পাঁপড়, 2-3 রকমের এমনি পাঁপড়। তারপরে আমরা সোডা লাইম অর্ডার করলাম, কেন কি রোদে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, সেহেতু সোডা লাইমটা এখানে দারুণ বানিয়েছে। তারপরে যে স্টার্টারটা নিলাম, যে কাবাবের প্লেটারটা, সেটা কিন্তু দারুণ। এটা স্টার্টারটা এত ভালো, ভেটকি ছিল, চিংড়ি ছিল, চিকেন ছিল। তো প্রথম স্টার্টারটা খেতে খেতেই আমরা মেন কোর্স অর্ডার করে দিলাম। মেন কোর্সে ছিল স্টিম রাইস আর মাটন কারি। আগেই বললাম যে মাটন কারিটা অসাধারণ হয়েছিল, একদম ঝাল নয়, অতিরিক্ত মশলা না। আর এই যে স্যালাডটা দেখছেন, এটা আমরা কিন্তু বলিনি, এমনি এর সঙ্গেই ছিল। তো মাটন কারি আর স্টিম রাইস দিয়ে আমাদের লাঞ্চটা খুব দারুণভাবে কিন্তু তৃপ্তি সহকারে হলো। লাঞ্চ করেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম তারাতারিণী মন্দিরের উদ্দেশ্যে। আমাদের এইখান থেকে, গোপালপুর থেকে মোটামুটি 1 ঘন্টা লাগে তারাতারিণী টেম্পল যেতে। আর এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের ওপরেই হলো তারাতারিণী মন্দির। আর এই পাহাড়টার নাম হলো কুমারী পাহাড়। এর অপর একটা নাম আছে পূর্ণগিরি বা রত্নগিরি তারিণী পর্বত নামেও এটা কিন্তু পরিচিত। চৈত্র মেলাতে এখানে উৎসব হয়। প্রথম যিনি মায়ের দর্শন পেয়েছিলেন তিনি হলেন বাসুপ্রহররাজ। এই মন্দিরটি 4টে শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠও বলা হয়। এছাড়াও এখানে মায়ের স্তন যুগল পড়েছিল বলে এটা শক্তিপীঠও বটে। ये मंदिर भी बड़े बताइए। इसके तारातारणी में बना। हाँ, तारातारणी देवी जी का मंदिर है। 2 बहन 2 देवी की तरह पूजा पाते हैं, तारा और तारिणी। और इनका हिस्ट्री है कि ये मंदिर में 2 लड़की घूम रहे थे, जो यहाँ का जो पूजक था पहला उनको स्वप्न दे से कि ये पहाड़ में 2 लड़कियां घूम रहे हैं, उनको ढूंढने के लिए वो आया। जब उनको ढूंढ लिया, वो दोनों देवी में परिवर्तन हो गए। तो उसके बाद यहाँ से वो तारा और तारिणी नाम से अभी तक पूजा पा रहे हैं। ओके, थैंक यू। और ये यहाँ का वो अधिष्ठात्री देवी है। अच्छा, ये एक सतीपीठ भी है ना?
তো চারটে যে শক্তিপীঠ বললাম সেটা হলো আমাদের কলকাতার কালীঘাট, আসাম গুয়াহাটির মা কামাখ্যা মন্দির, আর এই তারাতারিণী মন্দির, আর হলো পুরীর জগন্নাথে যে বিমলা মন্দির আছে। ড্রাইভার দাদার সাথে কথা বলতে বলতে আমরা রোপওয়ের কাছে চলে আসলাম। আর এই রোপওয়ের ভাড়া হলো বোথ সাইড 59 থেকে 60 রুপিজের মধ্যে। এই মন্দিরে রোপওয়ে করে যেমন যাওয়া যায় তেমন পাশে আছে সিঁড়ি, তবে 1000টা সিঁড়ি পার হয়ে যেতে হবে। আর এছাড়া এখানে বাসও কিন্তু চলে। আর রোপওয়েটা অল্প ডিস্টেন্স হলো, ভীষণ খাড়াই, যেতে ভীষণই ভয় লাগছিল। আর এই রোপওয়ের উপর থেকে ঋষিকুল্যা নদীটা কিন্তু খুব দারুণ দেখা যায়। তো ঋষিকুল্যা নদীর পাশ দিয়েই হলো এই তারাতারিণী মন্দির। আর মন্দিরে যাবার সময় খুব সাবধান, এখানে কিন্তু হনুমানের খুব উৎপাত। তো মোবাইল, ক্যামেরা, মায়ের পুজোর প্রসাদ, টুপি, সানগ্লাস সব কিছু সাবধানে নিয়ে কিন্তু চলতে হয়। আর পুজোর প্রসাদ কিন্তু ওপরে পাওয়া যায় না, ওপরে কিছু দোকানি আছে প্রসাদ সাজিয়ে বসেছে, কিন্তু নিচের দোকান থেকেই কিন্তু পুজোর সমস্ত জিনিস নিয়ে যেতে হয়। তো আমাদের রোপওয়ে এসে গেছে, আমরা এইবার রোপওয়েতে উঠে মায়ের দর্শনের জন্য চলে যাব। তো এসে পৌঁছেই গেলাম তারাতারিণী টেম্পল। দেখুন অতি সুন্দর। আর এখন তারাতারিণী টেম্পলের ভিতরে কাজও চলছে, আরও সুন্দরভাবে সাজানো হচ্ছে। মন্দিরটা দেখে আমার ভীষণ মন ভরে গেল। আর মন্দিরে আমি যেহেতু খাওয়া দাওয়া করে এসেছিলাম, তো আমি পুজো শুধুমাত্র প্রণামী দিয়ে দিলাম, পুজো নিচ থেকে ডালা আনিনি, যেহেতু আমি ভাত খেয়ে পুজো দেওয়াটা ঠিক আমার পছন্দ হয় না। আর ঠিক এখানটা থেকে ঋষিকুল্যা নদীটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, যদিও ওয়েদারটা ঘোলাটে। আর প্রকৃতির শোভা দেখতে দেখতে, আর দেখুন বাদর এখানে বসে আছে। প্রথমেই বললাম বাদর থেকে সাবধান। আর এই সিঁড়িটা দিয়ে উঠে যেতে হয় রোপওয়ের দিকে। তো রোপওয়েটা ভীষণই খাড়াই, অল্প রাস্তা হলেও। আর একটা সময় না আমাদের রোপওয়ে একটু থেমেও গেছিলো, তখন খুব ভয় লাগছিল। যদিও আমি এর আগে নেপালে মনকামনা মন্দিরে যাওয়ার সময় রোপওয়েতে চড়েছি। তো দেখুন আমরা তারাতারিণী মন্দিরে কয়েকটা ছবি তুললাম। মন্দিরটা অপূর্ব সুন্দর, একা তুললাম, দুজনে তুললাম, ছেলের সঙ্গেও ছবি তুললাম। তো কিছুক্ষণ ছবি তুলে ঘোরাঘুরি করে, আর যেহেতু আবার 5:30টায় রোপওয়ে বন্ধ হয়ে যাবে, তো আবার তাড়াতাড়ি করে আমাদের চলে আসতে হবে। তো তারাতারিণী মন্দিরে এসছি আর তারাতারিণী মাকেই দেখাবো না, সেটা তো হতে পারে না। আর তারাতারিণী মন্দিরের রোপওয়েতে নেমেও কিন্তু কিছুটা সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়, যেরকম আমার হাজব্যান্ডকে দেখলেন উঠে যেতে। তো মন্দির চত্বরটা সম্পূর্ণ ছবি তুলে নিয়ে তারপরে আমরা চলে আসলাম মূল মন্দিরে, যেখানে মায়ের পুজো হয়। দেখুন এই হলো দুই বোন তারাতারিণী মা নামে যারা পরিচিত। তো এখানে পুজো পাঠ হয়, পুরোহিত মশাই আছে, পুরোহিত মশাই দিয়ে পুজো দিতে পারেন, নিজেরা পুজো দিতে পারেন। আর পাশে দিয়া জ্বালানো ব্যবস্থা আছে, সেখানে দিয়া জ্বালাতে পারেন মনের ইচ্ছা পূরণ করার জন্য। তো আমরা এরকম বেশ কিছু ছবি তুলে তারপরে আস্তে আস্তে ওখানে থেকে বিদায় জানিয়ে চলে আসবো। আর পেছনে যে বড় মূল মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা হলো গর্ভগৃহ। ওই গর্ভগৃহেই কিন্তু আমি প্রণামী অর্পণ করে এসেছি, যেটা কিনা শক্তিপীঠ প্লাস সতীপীঠও বলা হয়। তো সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে আসলাম। আর ঘটনাচক্রে কি হয়েছে, আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেট ছিল। তো আমাদের ভুবনেশ্বর পৌঁছতে রাত 1টা বেজে যেত। পরের দিন আবার ভোর 5টায় আমার হাওড়ার ট্রেন ছিল। তো সেই জন্য আমরা ভলভো বাস সঙ্গে সঙ্গে বুকিং করলাম। ড্রাইভার দাদা খুব সুন্দরভাবে ওই দিন 45 মিনিটসের মধ্যে আমাদের ভলভো বাস ধরিয়ে দিলেন। ট্রেনের টিকিট আর ক্যান্সেল করার সময় হয়নি। এর জন্যই বলি বিশ্বস্ত বাস, ভালো ড্রাইভার দেখেই কিন্তু দারিংবাড়ি ট্যুরের প্ল্যানটা করে নেবেন। তো কেমন লাগলো আমার এই 4 দিনের দারিংবাড়ি ট্যুর? যদি আমার এই ট্যুর ব্লগের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার বেশি বেশি করে করবেন বন্ধুদের সঙ্গে। আর কমেন্ট করতেও কিন্তু জানাতে ভুল করবেন না, কেন কি আমারও কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। আমি সদ্য কুকিং চ্যানেল থেকে এই ট্যুর ব্লগের চ্যানেলের কিছু ভিডিও করছি। আর আশা করব আপনারা যদি কমেন্ট করে জানান ভালো লাগছে, তাহলে আমি কলকাতা বা কলকাতার বাইরে যেখানেই যখন কোনো সময় ঘুরতে যাব, তো আপনাদের সঙ্গে সেই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব। তো নমস্কার, ধন্যবাদ। তো আমি এই ভ্রমণের কিছু ছবি পুনরায় পোস্ট করে এইবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।